আমি গত 2 মাস যাবৎ ফাইট করতেছি জীবন মৃত্যুর মুখোমুখি হইয়া। আমাকে আপনি আমেরিকা থেকে বলেন, আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে, আরেকজন লন্ডন থেকে বলে, সারা দুনিয়া থেকে বলে, এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়, যে কারণে আমি পার্কে 20 বছর যাবৎ হাঁটতাম। আমি কিন্তু গত 3 মাস যাবৎ পার্কে যাইতে পারি না, যাই না। আমার কথাগুলা খুব বুঝবার চেষ্টা করবেন। সেই মৃত্যুর হুমকি নিয়ে সত্য কথাটা, মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছি। কি সত্য কথা? সত্য কথাটা আমি বলছি, মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। 71-এর মুক্তিযুদ্ধ নাকি ভাইয়ে ভাইয়ে, 5ই আগস্ট নাকি 47-এর মুক্তিযুদ্ধ আর 24-এ মুক্তিযুদ্ধ হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ নাকি ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে। আমার নাম ভুলিয়ে দিতে চায়, আমার পিতার নাম ভুলিয়ে দিতে চায়, আমার অস্তিত্ব ভুলিয়ে দিতে চায়। আমার মুক্তিযুদ্ধকে যখন ভুলিয়ে দিতে চাইল, তখন প্রথম এই হতভাগা ফজলুর রহমান বললাম, না, মুক্তিযুদ্ধকে ছাড়বো না। মুক্তিযুদ্ধকে যারা ভুলিয়ে দিতে চায়, সে আলবদর রাজাকারের বাচ্চাদের নাম আমি ভুলাই দেব। কথাটা খুব বোঝার চেষ্টা করি। এরা হলো আলবদর রাজাকারের সন্তান, যারা মুক্তিযুদ্ধ মানে না। এরপরে আমার নামে কত গালি হয়েছে গত 2-3 মাসে, বোধহয় কোটিখানেক গালি হবে। এবং সবাই জামাত শিবিরের ছেলেরা যে ইউটিউব বসে আছে, এরা এমন গালি আমাকে দেয় যা পৃথিবীতে কোন মানুষের সন্তান আরেকটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে, সভ্য মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না। যদি কোনো কারণে কোনো মায়ের ঘরে তাদের, যে মাই হোক, কোন মায়ের ঘরে যদি তাদের জন্ম হয়ে থাকে, তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারে না। আমি কি কইছি? মুক্তিযুদ্ধ যারা মানে না, তারা আলবদর রাজাকারের সন্তান। কারণ আলবদর রাজাকাররা যারা মুক্তিযুদ্ধ মানত না, তো 99% মরে গেছে। কাজে এরা শুনছে ওদের বাপের কাছে, ওদের তোর দাদারে গাছ তুললে মেরে ফেলছিল রাজাকার হওয়ার কারণে। ওদের ওই জেদটা আমাদের মুক্তিযুদ্ধের প্রতি রয়ে গেছে। সেই আলবদর রাজাকারের সন্তানেরা মুক্তিযুদ্ধ মানতে চায় না। আমি গত 2 মাস যাবৎ ফাইট করতেছি জীবন মৃত্যুর মুখোমুখি হইয়া। আমাকে আপনি আমেরিকা থেকে বলেন, আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে, আরেকজন লন্ডন থেকে বলে, সারা দুনিয়া থেকে বলে, হাজারে হাজারে মানুষ বলে, ফজলু ভাই আপনার সিকিউরিটি নেন, আপনি আপনার সিকিউরিটি নেন, আপনাকে কিন্তু মেরে ফেলবে। এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়, যে কারণে আমি পার্কে 20 বছর যাবৎ হাঁটতাম। আমি কিন্তু গত 3 মাস যাবৎ পার্কে যাইতে পারি না, যাই না। আমার কথাগুলা খুব বুঝবার চেষ্টা করবেন। সেই মৃত্যুর হুমকি নিয়ে সত্য কথাটা, মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছি। কি সত্য কথা? সত্য কথাটা আমি বলছি, মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। মুক্তিযুদ্ধ হয়েছিল বলে মুক্তিযুদ্ধের রক্তাক্ত পেট ছিঁড়ে বাংলাদেশের মতো সন্তানের জন্ম হয়েছে। কাজে যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারা সন্তানকেও স্বীকার করে, বাংলাদেশকেও স্বীকার করে না। মাকে যারা স্বীকৃতি দেয় না, স্বীকার করে না, তারা হইল কুলাঙ্গার। এখন আইসা দেখলাম যে এইসব কথা বলতে বলতে হুমকি দিতে, যখন দেখলো যে না, এক ফজলুর রহমান না, আরো ফজলুর রহমান দাঁড়াইছে, বিএনপির সমস্ত মুক্তিযোদ্ধারা দাঁড়াইছে। এখন আমাদের নেতা তারেক রহমান মুক্তিযুদ্ধ বলা শুরু করছে। ফখরুল ইসলাম আলমগীর, রিজভী সাহেব থেকে ধরে, দুদু সাহেব থেকে ধরে সব ছাত্র দল এখন মুক্তিযুদ্ধ বলা শুরু করছে, রাজাকার আলবদরের ফেস করা শুরু করছে। তখন আইসা গলা টান দিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এক সময় কইছিল যে মুক্তিযুদ্ধ বইলা কোনো নাই, কোনো কিছু নাই, ওই ছেলেটি মাস্টার মাইন্ড বলল না না না, একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা মানতে হবে। এখন সবাই বলে ঠেলার নাম বাবাজি। মুক্তিযুদ্ধ নাকি হয়েছিল, শুধু হয়েছিল না, মুক্তিযুদ্ধ যদি কেউ না মানে, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো লিগ্যাল রাইট নাই, কনস্টিটিউশনাল রাইট নাই। কারণ কনস্টিটিউশনটাও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমরা যখন এই শুরু করলাম, ডিফারেন্সটাও আস্তে আস্তে শুরু হলো। কেউ বললো এটাকে আফগানিস্তান বানায় ফেলবে, কেউ বললো এটাকে সিরিয়া বানায় ফেলবে,
কেউ বলল শরিয়া আইন করে ফেলবে, শরিয়া আইন করে অন্য সবাই যারা মুক্তিযুদ্ধ করে তাদেরকে দেশ থেকে বিদায় করে দিব। কেউ বলল এই দেশে আগে সবকিছু ঠিকঠাক হবে, এবং অত্যন্ত গোপনে মিটিকুলাসলি এখন আমার মাথার মধ্যে ঢুকছে। আমাদের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, এখনো রেসপেক্ট করি আমি বয়সের কারণে, উনি যে বলছিলেন এই ইংরেজিটা তখন আমার মাথার মধ্যে ঢুকে নাই, এখন ঢুকছে, যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের নামে ওই যে কালো শক্তি, ৭১-এর কালো শক্তির সমস্ত ইনস্টিটিউশন গুলা দখল করার সুযোগ দিছে। সচিবালয় তাদের দখলে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের দখলে, সমস্ত বড় বড় ইনস্টিটিউশন গুলো তাদের দখলে নিয়ে এখন বলতেছে আমরা হইলাম মহারাজা, ইলেকশন আমাদের যখন ইচ্ছা তখন করবো, আচ্ছা আগে স্থানীয় নির্বাচন হোক। এই কারণে আমাদের মধ্যে ডিফারেন্স হয়েছে, আমাদের মধ্যে ডিফারেন্স হয়েছে এই কারণে। ছেলেরা যে পদে বসছে, সিংহাসনে বসছে, ময়ূর সিংহাসনে, গতিটা বড় তুলে লাগে। আমাদের গ্রামে একটা কথা আছে, সিলুক দেয়। সিলেটে এবং কিশোরগঞ্জে বিয়াতে গেলে দুলাবাইরে শালীরা সিলুক দেয়। ঘর আছে দোয়ার নাই, মানুষ আছে রাও নাই। এইসব ছেলে পেলেরা যারা একসময় শিবির করত, সেই সব ছেলে পেলেরা ঢুকলো বঙ্গবন্ধুর নামে একটা বক্তৃতা করলো, প্রত্যেকদিন কান্দে কান্দে। এরা ক্যামোফ্লেজ করলো নিজেকে, লুকাইলো নিজেকে, গোপন করলো নিজেকে ছাত্রলীগের মধ্যে, ছাত্র দলের মধ্যে, সমস্ত দলের মধ্যে তারা লুকাইলো, যার ওই দলের স্লোগান দিল। কিন্তু যখন সময় আসলো সব রসুনের এক স্থান, তারা বলতে শুরু করলো না না না, আমরা তো সব হইলাম শিবিরের ভ্যানগার্ডে আমরা আন্দোলন করছি, আমি তো হিজবুত তাহরির, আমি তো আল কায়দা, আমি তো আরো 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 আরো। তা শুনলে পরে শরীর কাটা দিয়ে উঠে, হাই রে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমরা নাকি এখানে আল কায়দা হিজবুত তাহরির করার জন্য আমরা নাকি দেশ সৃষ্টি। তারপরে আমি ফজলুর রহমান আল্লাহ উপরে কোনো গৌরব করি না, আমার মতো একজন নিরীহ লোক, আমি বললাম ঠিক আছে আপনাদের সব মানি, আপনারা শরিয়া আইন করবেন করেন, আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাম বদলায় ফেলবেন ফেলেন, ৭১-এ মুক্তিযুদ্ধ ছিল না করেন, ৪৭-২৪-কে মুক্তিযুদ্ধ ঘোষণা দেন। কিন্তু এইভাবে তো হবে না। যদি এটা ঘোষণা প্রতিষ্ঠিত করতে হয়, লেট আস গো টু দ্য পিপল অফ দি কান্ট্রি, মানুষের কাছে যাই, মানুষকে জিজ্ঞাসা করেন ১৮ কোটি মানুষ হলো বাংলাদেশের মালিক। আপনি শরিয়া আইন করতে চান, আপনি ইসলামী দল করেন, ঠিক আছে, চান। মানুষ যদি জামাতে ইসলামকে ভোট দেয় ২/৩, তারা কনস্টিটিউশন পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ লেখুক। অন্য দলকে যদি দেয়, কমিউনিস্টদেরকে, তারা লেখুক এই দেশ কমিউনিস্ট দেশ, কিউবার মতো হয়ে গেছে। আবার কাউকে যদি ভোট দেয় গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশ তো আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু পাবলিকের ভোটের মাধ্যমে আসতে হবে, পাবলিকের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আসতে হবে। পার্লামেন্টে যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে সংবিধান পরিবর্তন করবে। খালি বাক বাকুম করলে চলবে না। আমি একটা নেতা হয়ে গেছে, ৬,০০০ ভোট পাইছে, সর্বশেষ নাকি একটা লোকে ১৩,০০০ ভোট পাইছে। সে এখন বলে যে আমি তো তুরস্কের খলিফা, উসমানিয়া আমলের খলিফা, বাংলাদেশের নাকি উনি খলিফা। এবং আগামী ইলেকশনেও 10% ভোট পাইতে যে দলটির খুব কঠিন হবে, সেই দলটি এখন সারা দেশের সবাইকে ২ সাপের ১ বিষ নৌকার ধানের শীষ বইলা, বিএনপি হলো চোর, বিএনপি হলো সান্দাবাজ, ধান্দাবাজ, এরাও দেশ চালাইতে পারবে না, এক দল খাইয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য ইলেকশন চায়, এইসব কইয়া মাঠে মাঠে ওয়াজ মাহফিল সৃষ্টি করিয়া, ওয়াজের নামে রাজনৈতিক বক্তৃতা করিয়া এই দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যে পর্যায়ে গেলে পরে মানুষ মনে করবে এই দেশে বুঝি
ধর্মের নামে ব্যবসা করার রাজনীতি ছাড়া আর কিছু নাই। এখন একটু দাঁড়াইছি আমরা, বলছি না না রে, আসি কিন্তু রে, মানুষ কিন্তু এদেশে আছে। মুক্তিযুদ্ধের মানুষের সংখ্যা হলো দেশে 90%। একটা লোক নামাজ রোজা তেমন করে না, একজন মুসলমান, কলকাতাতে 46 সনে রায়ট হইল। সেই রায়টে ওই যে মুসলমান যে গাঞ্জা খাইতো, পয়সা পয়সা মদ খাইতো, তারা যখন শুনলো যে কলকাতাতে বড় মসজিদ ভাঙিয়ে ফেলবো, না কোথা মসজিদ, মোল্লারা সব ফলায় গেল গা। গাঞ্জা খাইতো, মদ খাইতো, গুন্ডামি করতো, ওরা দৌড়ায় গেল রামদাউরে, আয় দেখি আমার মসজিদ কে ভাঙবে। ঠিক তেমনি যারা মনে করছিল যে মুক্তিযুদ্ধ কইলেই বুদ্ধি বাইশে যাবো গা, মুক্তিযুদ্ধ চলে যাবো গা, স্রোতে চলে যাব, না, এই দেশে 90%-এর উপরের লোক মুক্তিযুদ্ধকে পছন্দ করে, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে। মুক্তিযুদ্ধের তার বাপের নামকে যে মুক্তিযোদ্ধার সন্তান, তার বাবা রিক্সাওয়ালা হইলেও সেই মুক্তিযোদ্ধা বলে। আমারে চেনেন না, আমি রিক্সা পাই, কিন্তু আমি কিন্তু মুক্তিযোদ্ধা। এই গৌরব এখনো বাংলাদেশে আছে। কিন্তু রাজাকারের কমান্ডার যে ছিল, তার 5,000 কোটি টাকা হয়েছে, কিন্তু কোথাও দাঁড়ায় বলতে পারে না আমারে চিনেন না, আমি কিন্তু রাজাকারের কমান্ডার ছিলাম, এই কথাটা কিন্তু বলতে পারে না। কাজে এটা মুক্তিযুদ্ধের দেশ, আমরা সেই পথে চলছি। দল বিএনপি, এখন আমি খুব আশাবাদী, বিএনপি একবার যদি আঙ্গুল তুলে কয় মুক্তিযুদ্ধের নামে কোনো কথা হবে না, মুক্তিযুদ্ধকে অপমান করে কথা হবে না, ওই ভাষ্যে যাইব, ওই ভাষ্যে যাইব। হ্যাঁ, আমি মনে করি এখনো তারা এইসব চক্রান্ত করছে। 21শে ফেব্রুয়ারি মাস, আমি কোনো গান শুনি নাই। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি গানটি আমার কানে আসে না। আমি আল্লাহর কসম কয়ে বললাম, আল্লাহকে হাজির নাজির যাই না বললাম, হে আল্লাহ, তোমাকে আমি হাজির নাজির যাই না বললাম। আজকে 23শে ফেব্রুয়ারি, এখন পর্যন্ত আমার 21শে ফেব্রুয়ারি চলে গেছে, কিন্তু আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি গানটা কিন্তু আমি শুনি নাই। এইসব রাজাকারের বাচ্চারা 21শে ফেব্রুয়ারির মাঠটাকে বানাইছে একটা সাম্প্রদায়িক মাঠ। বাংলা একাডেমি থেকে বানাইছে একটা সাম্প্রদায়িক একটা বিল্ডিং, আর 21শে ফেব্রুয়ারি ফুল দেওয়াটাকে বানাইছে বেদা। না পাইরে গিয়ে মানুষকে দেখানোর জন্য রাষ্ট্রীয় একটু অনুষ্ঠান করছে, ইউনূস সাহেব একটু বক্তৃতা করছে। 21শে ফেব্রুয়ারি খুব আমাদের জাতির মুক্তি সংগ্রামের প্রথম সোপান, কিন্তু উনি আমার কাছে মনে হয় মনে আর মুখে এক না, অথবা উনি যা বলে তা করতে পারে না বা বিশ্বাস করে না। এই কারণে, কারণ তার আশেপাশে যারা আছে তাকে বিশ্বাস করতে দেয় না এবং করতে দেয় না। এই কারণে আমি তাকে বলি বৈরাম খা। ইউনূস সাহেব হলেন বৈরাম খা, উনার কোনো ক্ষমতা নেই। আর যদি রিয়েল ক্ষমতা থেকে থাকে, তাহলে ইউনূস সাহেবকে আমি বলি, ও ইউনূস সাহেব, আপনি বয়স 84 বছর বলেন, আল্লাহর রহমত, আপনাকে আমি মাথার তাজ মানি, কিন্তু আমার বয়স 77। আপনি নোবেল প্রাইজ পাইছেন, আপনাকে সেলিউট। আমিও কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি কিন্তু মুক্তিযুদ্ধ করেন না ইউনূস সাহেব, এটা এখন আমাকে বলতে হবে। আমি এই দেশটা সৃষ্টি করছি বলে আপনি নোবেল প্রাইজ পাইছেন, বাংলাদেশের ইউনূস সাহেব। আপনি কিন্তু পাকিস্তান নোবেল প্রাইজ পাইতেন না, এটা আমার বিশ্বাস। কাজে ওনাকে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে আপনি 21শে ফেব্রুয়ারিতে কোনো ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বই বিক্রি করতে দেন নাই। এই বাংলাদেশে আপনি নাটক, নোবেল সব বন্ধ করছেন। এই বাংলাদেশে আপনি মহিলা সমিতিতে যে নাটক হইতো, যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকের সঙ্গে কন্টেস্ট করতো, সেটা বন্ধ করছেন। মহানগর নাট্য মঞ্চ বন্ধ করছেন। ফুটবল খেলা, ওই দিন দেখলাম আপনি ওই যে মনে এবং মুখে আপনি এক না, আপনি ফুটবল, মহিলা ফুটবল, নারী ফুটবলদেরকে আপনি 21শে পদক দিচ্ছেন, অথচ নারী ফুটবল আপনি সব জায়গাতে বন্ধ করে দেওয়াচ্ছেন আপনার আমলে। আপনি দিচ্ছেন, এটা এখন আমি বলতে চাই না, যারা বন্ধ করতেছে
তৌহিদি জনতার নামে। এরা কারা, কাদের সন্তান, এদেরকে আপনি বের না করলে বুঝে যাবে এদের পিছনে আপনার মদদ আছে। সেইভাবে এই দেশটাকে এখন আফগানিস্তান বানাইতেছে। ক্লাস 5 এর বেশি মেয়েরা পড়তে পারবে না। এখন হিজাব বন্টন করার একটা সাংঘাতিক ধরনের উৎসাহী ভাব চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গাতে, রমনা পার্কে হাঁটতে গেলে কিছু লোক কানে কানে আইসা বলে মেয়েদেরকে কালকে আসলে বুরকা পরে আসবেন, হিজাব পরে আসবেন। আমি আপনাকে প্রথম বলে রাখি, ভুল বুঝাবুঝির, যে মেয়েটি হিজাব পরে নিজে নিজে বা তার বাপে হিজাব পরায় বা তার স্বামী হিজাব পরা বা নিজে পরে, সেও আমার মা, সেও আমার বোন বা মেয়ে। যে মেয়েটি সেলোয়ার কামিজ পরে সেও আমার মা বাবু, স্কুলে যায়। যে মেয়েটি শাড়ি পরে বিশ্ববিদ্যালয়ে যায় সেও আমার মা বাবু। যে মেয়েটি সিনেমায় অভিনয় করে, নাটকে অভিনয় করে, শাড়ি পরে বা ব্লাউজ অপরিয়া অন্যান্য কাপড় পরিয়া, সবাই আমার মা বাবু। কে হিজাব পরলো, কে পোশাক পরাটা যার যার ব্যক্তিগত অধিকারের প্রশ্নে পড়ে, পছন্দের প্রশ্নে পড়ে। কিন্তু বাংলাদেশে আজকে সেটাও চলছে। ওই আফগানিস্তানের ক্লাস